আসসালামু আলাইকুম। ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম এবং প্রি মেডিকেল প্রোগ্রাম এই দুইটা বিষয় আগে ভালো করে প্রত্যেক শিক্ষার্থীর বোঝা উচিত যে আসলে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম প্রি মেডিকেল প্রোগ্রামের সম্পর্কটা কি। মাথায় রাখতে হবে যে মেডিকেল অ্যাডমিশনের যে কোর্সগুলো শুরু হয়, বিশেষ করে এই যে যেমন তোমাদের 2024-এর যারা রয়েছে, তোমাদের বড় ভাই আপুদের যদি তুমি লক্ষ্য করো, লক্ষণীয় ব্যাপার যে এইচএসসি পরীক্ষার পরে একদম প্রথম থেকে একটা কোর্স শুরু হয়, ঠিক না? যেটা আমরা এই যে 7 তারিখ থেকে ইনশাল্লাহ একদম সুন্দরভাবে হচ্ছে রেগুলার পড়তেছি। আর তোমরা যারা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থী, এইচএসসি বলতে এইচএসসি 25 হতে পারে, 26 হতে পারে। তো এইচএসসি পর্যায়ের 25-এর ক্ষেত্রে আমরা যেটা নিয়ম করেছি সেটা হচ্ছে যে ভাই তোমার এখন থেকে শুরু করে আগামী 5 মাসের মধ্যে তোমার হচ্ছে শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো সুন্দর করে কমপ্লিট করা। এইটা হচ্ছে একটা ফ্রাইডের প্রি মেডিকেলের অংশ। এরপরে আবার জানুয়ারির শেষ দিক থেকে শুরু করে A+-এর যে ফাইনাল পরীক্ষাটা তোমার হবে তার আগ পর্যন্ত 1 মাস 1.5 মাস আগ পর্যন্ত আরেকবার পড়া। এরপরে এইচএসসির ফাইনাল পরীক্ষা প্র্যাকটিক্যাল যখন শেষ, তারপরে একদম প্রথম থেকে আবার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত আরেকটা। তার মানে 3টা ফেজ আছে, বুঝতে হবে ভালো করে। 3টা ফেজ, 3টা স্তর রয়েছে। এই স্তরের প্রথমটা এটা ফ্রাইডে মেডিকেলের প্রি মেডিকেল অংশ। এরপরে হচ্ছে যে ওইটা এর পরের অংশটা হচ্ছে প্রি মেডিকেল নাম দিয়ে চলবে। আর তারপরে যেটা সেটা হচ্ছে মেডিকেল কোর্স। জিনিসটা বুঝতে হবে। তা সব শিক্ষার্থী বলে যে ভাই কোনটা আসলে সুবিধা কি, কোনটার অসুবিধাটা কি। যেমন দেখো, ফ্রাইডে মেডিকেলে সবচেয়ে সুবিধা যেটা, যেমন যারা এইচএসসি 25, তোমরা কিন্তু এখন নতুন করে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারের বইপত্র কেবল পড়া শুরু করছো, ঠিক না? 25 যারা, তার মানে তাদের একাডেমিকের একটা পড়ার ব্যস্ততা আছে, একাডেমিকের যে বিষয়গুলো আছে সেগুলোতে একটু হলেও টাইম দিতে হয়। এই কারণে এখন তোমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে সপ্তাহে 2 দিন করে শুক্রবার এবং মঙ্গলবার, শুক্রবার 3টা সাবজেক্ট, মঙ্গলবার 2টা করে সাবজেক্ট করে পড়তে থাকা। এই অনুযায়ী ইনশাল্লাহ আগামী 4-5 মাস আমরা পড়লে আল্লাহর রহমতে দেখা যাবে যে সবগুলো পড়া ইনশাল্লাহ তোমার আয়ত্তে চলে আসবে। এবং খেয়াল রাখতে হবে মেডিকেল অ্যাডমিশনে পড়া যত দ্রুত শেষ করা যায় তত ভালো। তার মানে তুমি যত বেশিবার রিভিশন দিবা, যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি হচ্ছে তোমার ওটাকে বলা যেতে পারে কোশ্চেন্সের প্র্যাকটিস হবে, তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। এর জন্য যেটা হয়, এর জন্য যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী যেটা হয় সেটা হচ্ছে যে ভাইয়া আমি এখন থেকে 3 দিন করে আসলে তুমি পড়তে পারবা না, আমরা দেখছি। কেননা এখনো তোমার কেবল নতুন যে এইচএসসির যে নতুন যে বলা যায় সেকেন্ড ইয়ারের পড়া, সেটাতে কেবল শুরু করছো তুমি, তোমার কলেজ আছে, প্র্যাকটিক্যাল আছে, একটা ব্যস্ততা আছে। এই সময় শুক্রবার এইটা একদিন তো খুবই ফাঁকা ডে, এবং তার সাথে মঙ্গলবার একটু এক্সট্রা কষ্ট করতে হবে। তাহলে তোমার দেখা যাবে যে আগামী 4-5 মাসে তোমার বই ইনশাল্লাহ সুন্দরভাবে কমপ্লিট হবে। এবং এটা সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে 2 দিন, তার মানে শুক্রবার একটা 100 নম্বরের পরীক্ষা এবং মঙ্গলবার যেটা রয়েছে সেটা একটা 100 নম্বরের পরীক্ষা। এই 2টা পরীক্ষা যখন তোমার হবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই 2টা পরীক্ষা 100, 200 হবে। তার মানে প্রত্যেক মাসে এরকম 800, 900, 1000 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষাটা তোমার ক্রমাগত হচ্ছে তোমার হচ্ছে লেভেল যেটা আছে সেটাকে হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এখন ব্যাপার হলো যে তোমাদের আসলে এই যে মেডিকেল অ্যাডমিশনের যে কোর্সগুলো তুমি খেয়াল করে দেখবা, এই যে তোমাদের বড় ভাই আপুরা যা করছে তাদের যদি তুমি দেখো, আমাদের পেজে কিন্তু রেগুলার এখন ক্লাস হচ্ছে। ওই ক্লাসগুলো যে কেউ দেখলে উপকার তো হবেই। তার সাথে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি এখানে, সেটি হচ্ছে 26-এর যেটা 26, তাদের কিন্তু এখন থেকে ফ্রাইডে মেডিকেল। তাদের ফ্রাইডে কিরকম, তাদের হচ্ছে সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার। 25-এর ব্যাচটা আলাদা, 26-এর ব্যাচ আলাদা। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, লক্ষ্য করো, আমরা সবসময় বিশ্বাস করি একটা বিষয়ে তুমি যত আগের থেকে শুরু করতে পারো তত বেশি দক্ষ হবা, তত বেশি স্ট্রং হবা। তুমি খেয়াল করে দেখো তো, যারা যেই বিষয়ে সবচেয়ে দক্ষ তারা ছোট্টবেলা থেকে ওই বিষয়টা শুরু করে না? সচিন ছোট্টবেলা থেকে ক্রিকেট খেলতো, মেসি ছোট্টবেলা থেকে ফুটবল খেলতো, রোনালদো আর কি বলে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতো, ম্যারাডোনা হচ্ছে বুকের মধ্যে বল জোড়ায় ধরে হচ্ছে ঘুমাইতো। তার মানে যে বিষয়ে অসাধারণত্ব করে তারা দেখা যায় যে ওই বিষয়টায় রেগুলার প্রথম থেকেই প্র্যাকটিস করে। তা আমরা চাই যে তুমি প্রথম থেকে এই প্র্যাকটিসটা কন্টিনিউয়াস করতে থাকো। এবং এক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা যেটা প্রত্যেকটা যে সপ্তাহের শুক্রবার এবং মঙ্গলবার 100 নম্বর করে যে পরীক্ষাটা দেওয়া হবে, এইটা তোমার জন্য সবচেয়ে গেম চেঞ্জিং হবে। মানে এটা তোমার দিতেই হবে। এইটাতে কোনো হচ্ছে ওটাকে কি বলা যেতে পারে যে কোনো ছাড় দেওয়া যাবে না যে ভাই আমি পরীক্ষা দিব না তাহলে কি আমার ভালো হবে, না হবে না। এবং আমরা এবার যেটা প্ল্যানিং করেছি, আমি যদি এখন থেকে দেখি, সাথী খান বলছে 26-এর এখন থেকেই ফ্রাইডে মেডিকেল, আমাদের এত দেরি
তোমাদের দেরি অনেকগুলো কারণ হয়েছে, মাঝখানে এই যে আঙ্গামা হইলো, তার আগে দেখা গিয়েছে আমরা শুরু করতে করতে লেট করেছি। হ্যাঁ, এটা আসলে আমরা যেটা হিসাব করে দেখছি যত আগের থেকে শুরু করা যায় ততই ভালো। 26-এর এখন থেকে আমরা শুরু করছি। তোমাদের যেটা তুমি দেখবা যে অনেকে তোমাদের আছে আরো 4-5 মাস পরে যে ওই যে জানুয়ারিতে হচ্ছে যে শুরু করবে। তার মানে যত আগের থেকে শুরু করা যায় এটা তত ভালো, সত্যিকার অর্থে যত আগের থেকে আমরা শুরু করবো তত ভালো। এবং তোমাদের আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাতে চাই, সেই জিনিসটা আমি তোমাকে দেখাবো যে আমরা তোমাদের নতুন কোন জিনিসটা যুক্ত করেছি। যেহেতু আমরা মেডিকেলের দেখো যে সুপার কমান্ডো তোমাদের বড় ভাইয়া পুরা পড়তেছে না, 24-এর ব্যাচ, 25 যারা তোমরা হচ্ছে প্রি মেডিকেল কিন্তু ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামের স্টাইলে পড়বা, আর যারা 26 তারা ফ্রাইডে মেডিকেল। এই যে তিনটা ভিন্ন স্টাইলের গ্রুপগুলো আলাদা আলাদা মেডিকেল স্টাইলে পড়ছে। এবং আমাদের যে ক্লাসগুলোর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। যেমন আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এইখানে না দেখালে তো বুঝতে পারবে না যে এত একটা সুন্দর জিনিস আমরা করছি। যে জিনিসটা হচ্ছে যে কি আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় আছে না, প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো বই আছে একেবারে মার্কেটে, সবগুলো বইয়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো মেডিকেল আসার মতো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। একটা বইয়ে তুমি ধরো যে হাজারিয়ার নাগের একটা বই নিলে, ওইখানে কিন্তু মেডিকেলেরও কোশ্চেন আছে, ভার্সিটিরও কোশ্চেন আছে, বুয়েটেরও কোশ্চেন আছে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং এরও কোশ্চেন আছে। আমরা করছি কি মেডিকেলে আসার মতো যে কোশ্চেনগুলো সেগুলো আলাদা করছি। এরকম করে তুমি হচ্ছে রবিউল স্যারের বইয়ে মেডিকেলে আসার মতো যে প্রশ্ন আলাদা করছি। ইসাক স্যারের ফিজিক্স বইয়ে তুমি দেখো যে ওইখানে ইঞ্জিনিয়ারিং এরও প্রশ্ন আছে, মেডিকেলেরও আছে, ভার্সিটিরও আছে, ওইখানে মেডিকেল আসার মতো কোশ্চেনগুলো আলাদা করছি। তারপরে তোমার হচ্ছে যে ওইটাকে বলে তপন স্যারের বইয়ে মেডিকেল আসার মতো কোশ্চেনগুলো আলাদা করছি। এরকম প্রত্যেকটা কোশ্চেন আলাদা করে আমরা হচ্ছে যে একদম অধ্যায় ভিত্তিক আমরা চাচ্ছি যে এটা তোমাকে পড়াবো। তাহলে যেটা হবে যে ওই যে তুমি শুনছো না, এই কথা তুমি শুনবা যে অনুশীলনী থেকে অনেক এমসিকিউ আসে, তো অনুশীলনীর বিভিন্ন বইয়ের যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আসতে পারে এগুলো তো আমরা এমনিতে পড়াবোই। তার সাথে আবার খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকস ওয়াইজ, যেটা কিন্তু আমরা তোমাদের 24-ও করছি না, কেননা ওদের আমাদের দ্রুত পড়তে হবে, আর তোমাদের হচ্ছে আমাদের একটু স্লো পড়তে হবে, যেহেতু তোমাদের টাইম আছে। তোমাদের এবার যেটা হবে আমি তোমাকে দেখাচ্ছি এখনই, যে টপিকস ওয়াইজ যে হ্যাঁ এটা মেডিকেলের এই অংশটা থেকে এইভাবে প্রশ্ন আসছে, তুমি এইটা এইভাবে পড়ে ফেলো। তাহলে তোমার যেটা হবে যে অল্প করে প্রিপারেশন হবে। তার মানে 25-26 তোমরা যারা বিশেষ করে প্রি মেডিকেল যারা, তারা একটু ফাস্ট, যারা 26-এর ফ্রাইডে তারা একটু স্লো। এই স্টাইলে যদি আমরা কেউ পড়তে পারি, ইনশাআল্লাহ আমার তো মনে হয় যে একটা স্টুডেন্ট অসাধারণ রেজাল্ট করতে পারবে, একদম আনবিলিভেবল রেজাল্ট করা সম্ভব। তবে ভাইয়া পরীক্ষা তোমাকে রেগুলার দিতে হবে, আর পরীক্ষা দেওয়ার সাথে সাথে যেটা এর আগে যেই পরীক্ষাগুলো আমরা দেখা যেত ফ্রাইডে মেডিকেল, আমরা কিন্তু হচ্ছে যে আমি সবসময় বারবার যেটা জিনিস বলি যে ভাইয়া, যে অনেকেই ফ্রাইডে মেডিকেলে হয় কি যে একই টপিকস তুমি দেখবা যে 3-4 একই টপিকস বলতে একটা সাবজেক্টেই 4-5 করে লেকচার রয়েছে। কিন্তু তুমি দেখো যে তোমার যে এটাকে কি বলে কমান্ডোতে কিন্তু একটা অধ্যায়ের লেকচার একবার, ঠিক না? কিন্তু তোমাদের হচ্ছে যারা বিশেষ করে ফ্রাইডে মেডিকেলে একটা অধ্যায়ের হচ্ছে 5-4-6 এরকম লেকচার। আবার প্রি মেডিকেল যেটা জানুয়ারির দিকে শুরু হবে, সেখানে দেখা যাবে একটা অধ্যায় সর্বোচ্চ 2 বার। তার মানে তুমি যত আগের থেকে শুরু করো তুমি তত ভেঙে বেশিবার পড়ার সুযোগ পাও। জিনিসটা বুঝতে হবে কিন্তু আমি কি বলছি। মানে যেই সময় তোমার যেটা প্রযোজ্য, যেমন ধরো একটা ছোট্ট বাচ্চা তার ওষুধের যে ডোজ হবে, সেই ডোজটা যদি আমি বড় মানুষকে খাওয়াই ওর কাজ হবে না। আবার বড় মানুষের ডোজ যদি ছোট্ট বাচ্চাকে দেই তাহলে এটা আবার হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে হচ্ছে বলা যেতে পারে যে ওই যে কয় না যে ভাই হাই ডোজ হয়ে গেছে, ওই হাই ডোজটাও খারাপ, লো ডোজটাও খারাপ, অপটিমাম ডোজ লাগবে। তার মানে যেটা হচ্ছে স্যার ক্লাসের লাস্ট স্টার্টের একটু স্যার হচ্ছে আগে সামারি দিলে কখন? আচ্ছা বুঝতে পারছি, সামারিটা তোমাদের যাতে আগের দিন, আজকে তো ফার্স্ট ডে অলরেডি, কিন্তু তোমাদের দেখো আজকে ফার্স্ট ডে, আজকে কিন্তু হচ্ছে শুরু। সামারি যেটা দিয়েছে এই সামারিটা তুমি কিন্তু লক্ষ্য করো একটা ইন্টারেস্টিং জিনিস, মঙ্গলবার পর্যন্ত তুমি এই সামারিটা আস্তে আস্তে করো। তার মানে শুক্র, শনি, রবি সব মঙ্গলবার পর্যন্ত করো। আবার মঙ্গলবারের যে সামারিটা আসবে সেটা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র পর্যন্ত করো। এই যে ফ্রাইডে মেডিকেলের এই ফ্যাসিলিটিটা যে তুমি আস্তে আস্তে দৈনিক অল্প করে পড়ো, মানে একদিনে পড়ে সব শেষ করে দেবে এটাও খারাপ। আবার হচ্ছে যে ওই যে যেটাকে বলে যে কি বলে এটা, যে দৈনিক যদি একটু করে পড়া, এটা খুবই ভালো। তার মানে তোমাকে রেগুলার মেডিকেলের জন্য এখন আমি বলবো দৈনিক ভাই 1 ঘন্টা করে টাইম দিতে হবে, দৈনিক 1 ঘন্টা মেডিকেলের জন্য ডেডিকেটেড 1টা ঘন্টা করে দাও, যে ভাই আমি দৈনিক এখন থেকে মেডিকেলের জন্য আমি নিজের সাথে ওয়াদা করছি 1 ঘন্টা করে দিব। আর তার মধ্যে যেটা শুক্রবার দিন একটু বেশি দেওয়ার চেষ্টা করো, 2-2.5-3 ঘন্টা দিলে ভালো। মঙ্গলবার দিন 1 ঘন্টা আর একটু যোগ করে 2 ঘন্টা দাও। তার মানে প্রত্যেক দিন 1 ঘন্টা, তার মধ্যে শুক্রবার দিন 2-3 ঘন্টা দাও টোটাল, আর মঙ্গলবার দিন হচ্ছে 2 ঘন্টা দাও। এই নিয়মটা তুমি ফলো করো, তুমি দেখবা যে ইনশাল্লাহ তোমার অসাধারণ হচ্ছে একটা প্রিপারেশন শুরু হয়ে যাবে। আচ্ছা, এই যে একদম রিফাতুল ইসলাম গত সপ্তাহের 6 তারিখে দেখো
যে সুন্দর করে আমরা তোমাদের হচ্ছে যে বলে দিয়েছি যে আজকের 13 তারিখ যে শুক্রবার, আজকে থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, আজকে তো ফার্স্ট ডে হচ্ছে তুমি যে লেকচারগুলো দেওয়া সেই জিনিসটা পড়ার পরে, এবং আমি তোমাকে আজকে দেখাবো যে কিভাবে তুমি কোথা থেকে কতটুকু পড়বা সেই জিনিসটা আমি তোমাকে আজকে দেখাবো, যে বইয়ের সাথে সামারির সাথে মিল করে কিভাবে। হ্যাঁ, সামারি 25-এর 26-এর প্রত্যেকটা গ্রুপে আপলোড হবে, এবং তার সাথে ইন্টারেস্টিং যে জিনিসটা তুমি কিভাবে পড়লে মানে তোমাদের 25-26-এ হ্যাঁ ক্লাস শুরু করব, তার আগে ওই জিনিসটা একটু দেখাইতে চাই। সেটা হচ্ছে তোমাদের জন্য যে অংশ অংশ করে পড়ার সিস্টেমটা কি হবে সেটা আগে দেখাই, না হলে তো বুঝবা না। আমি এখনই দেখাচ্ছি, একটু আগে পানিটা খাই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা যে ইনশাআল্লাহ কিভাবে কাজ হবে। দেখো, কারণ আমরা অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে তোমাদের যে পড়ার সিস্টেমটা হবে এটা কিন্তু হচ্ছে ওই সুপার কমান্ডোর যে স্পিড সেটা কিন্তু হবে না। কারণ সুপার কমান্ডো ওরা তো এখন ফুল পটেনশিয়াল টাইমটা হচ্ছে পুরো মেডিকেলের জন্য, ওদের তো কোনো একাডেমিক ক্লাস নাই, কোনো হচ্ছে লেকচার প্র্যাকটিক্যাল কিচ্ছু নাই, কলেজ নাই। তার মানে ওরা যে স্টাইলে পড়তে পারবে তোমরা কিন্তু পাবা না। আচ্ছা, শাহনাজ পারভিন, আচ্ছা আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। 25-এ যারা আছে আমি একটু বলি, তোমরা আসলে একটা মূর্খ, এইটা আসলে এই বাঙালির এইটাই সমস্যা। প্রি মেডিকেলের মধ্যে ফ্রাইডে মেডিকেল কিন্তু একটা প্রি মেডিকেলের কোর্স, কিন্তু প্রি মেডিকেলের মধ্যে ফ্রাইডে মেডিকেল হচ্ছে সবচেয়ে ভালো। কেন সেটা আমি একটু বলি আগে। নর্মালি তোমার যখন আমরা জানুয়ারির দিকে প্রি মেডিকেল শুরু করব তখন হচ্ছে তোমার সপ্তাহে হবে 3 দিন লেকচার হবে। কেন? কারণ তখন তোমার পড়াগুলো প্রায় শেষ হয়ে যাবে, এইচএসসির পড়া, তখন তুমি 3 দিন করে পড়বা। আর এখন সপ্তাহে 2 দিন। কি কারণে? কারণ এখন তুমি সপ্তাহে 2 দিন করে পড়বা, যেহেতু একাডেমিকের পড়াও তোমার একটু একটু করে আগায় নিতে হবে। আর তুমি ডিসেম্বর জানুয়ারির দিকে তোমার এর মধ্যে ইনশাল্লাহ একাডেমিক পড়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন প্রি মেডিকেল তুমি 3 দিন করে পড়বা। আবার যখন হচ্ছে A+ পরীক্ষাটা হয়ে গেল, তারপরে সপ্তাহে 5 দিন করে হচ্ছে সুপার কমান্ডো। তার মানে হচ্ছে এই যে ডিফারেন্সটা, এটা ভালো করে বুঝতে হবে। এইটা হচ্ছে কি কি সাবজেক্ট পড়াবো এটা তো বলাই আছে, বোটানি, জুলজি, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ইংলিশ থাকবে, জিকে যেটা রয়েছে, জিকের আমরা কিন্তু হচ্ছে যে এই ফ্রাইডে মেডিকেল যেটা আছে, ফ্রাইডে মেডিকেলে দেখা যায় আমরা জিকের লেকচার সাধারণত দেই না। কেন দেই না? যে এখন তোমার জিকেটা অতটা পড়ার দরকার নেই, জাস্ট হচ্ছে মোস্ট কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর আমরা শিট দেই, যারা বই নেয় তারা তো বইয়ের মধ্যেই পায়, ওইটা অল্প অল্প করে একটু পড়া। বেশি জিকেতে আমরা এখন ফোকাস করতে তোমাকে উৎসাহিত করি না, যেহেতু ওই টাইমটা তুমি অন্য জায়গায় দিলে তোমার জন্য বেশি লাভ হবে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ জুবাইর খান জেন ফ্রাইডে মেডিকেলের যে নতুন শিডিউল এটা পেয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। এবং আমি তোমাকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, এই হেলিয়াম নিয়ন, আমি আগে যেটা জিনিস দেখাতে চাই সেটা না হলে হবে না। 25 যারা আছো তোমরা চেষ্টা করো, 25-এর যারা তোমরা এখন থেকে মেডিকেলের জন্য আমার মতে দৈনিক 1.5 ঘন্টা টাইম দাও, আর 26-এর 1 ঘন্টা দাও। আমি আসলে প্রথমে হচ্ছে 26-এরটাই চিন্তা করছিলাম, যে 25 যারা তোমরা এখন দৈনিক 1.5 ঘন্টা করে টাইম দাও, এটা বেশি ভালো হবে। এই সোডিয়াম পটাশিয়াম দাঁড়াও, আমি আগে দেখছি যে তোমাদের হচ্ছে যে টপিকস ওয়াইজ কিভাবে হবে। আমি তোমাদের একটা জিনিস বলছিলাম না যে টপিকস ওয়াইজ ভিডিও হয়েছে কিনা দেখেন তো এখনই, তাহলে আমি ওই জিনিসটা দেখাই, যে জিনিসটা আমি বলছিলাম না যে টপিক। আচ্ছা, ক্লাস শুরু করার আগে অগ্নাশয় নেই। আচ্ছা, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। মিশ্র মানে এর 2টা অংশ আছে, একটা হচ্ছে বই ঘরা অংশ, একটা হচ্ছে অন্তঃঘরা অংশ। বই ঘরা অংশ যেটা, সেইটা থেকে যেই জিনিসটা ক্ষরণ হয় সেটাকে বলে এনজাইম, আর অন্তঃঘরা অংশ যেটা, সেটা থেকে যেটা ক্ষরণ হয় সেটা হচ্ছে হরমোন। তা আমরা নিশ্চয়ই জানি যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেঞ্জ আছে না, সেখানে 4 রকমের কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা এবং গামা সেল। একটা কোষ থেকে আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে সোমাটোস্ট্যাটিন তৈরি হচ্ছে, আরেকটা থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। গ্লুকাগন যেটা আছে সেটা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় দেয়, যেটা হচ্ছে ইনসুলিন সেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় দেয়। সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্রোথ হরমোনের বিপক্ষে কাজ করে। আর খাদ্য গ্রহণের পর যে ক্ষুধা নিবৃত্ত হয়, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যেটা আছে সেটাই কাজটা করে। গালিব মাহমুদ, আজকে আমরা জাস্ট দেখাই দিব যে তোমাদের পড়ার স্টাইলটা কি হবে, ঠিক আছে? তার সাথে তো সামারি তো প্রাইভেট গ্রুপে পাচ্ছ। এবং আমি যেটা তোমাদেরকে বলছিলাম না, একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, যে তোমাদের যেটা করতে হবে প্রত্যেকটা টপিকস ধরে ধরে যে এই টপিকস এইটা পড়বা, তাইলে তুমি এই প্রথম থেকে আস্তে আস্তে, তা না হলে তোমরা হচ্ছে অনেকে হয়তো মিলাইতে পারো না, কারণ তুমি তো এখনো গোটাল বই সম্বন্ধে এরকম ধারণা থাকার কথা না, যেহেতু তোমরা কেবল মানে সেকেন্ড ইয়ারের নতুন, ঠিক আছে? রুটিন তো অলরেডি আছে, কালকে পেয়ে যাবা। গ্রুপে যদি না দিয়ে থাকে আজকে হয়তো বা দিয়ে দিতে পারে, নাহলে কালকে রেডি তো আছে, আমি তো তোমাকে দেখাই দেবো ইনশাল্লাহ। রুটিন তো আমার এখানে করাই আছে ইনশাল্লাহ, ঠিক আছে? আর ফি গুলোর কথা আমি বারবার বলছি, আমার মুখস্থ থাকে না ভাই। ফি হচ্ছে তুমি পেজে কমেন্টস করলেও জানতে পাবা, ঠিক আছে? কয়েক রকম ফি আছে। একটা হচ্ছে যে তুমি একদম ফুল কোর্স করলে একটা, তুমি যদি কাজে ভাই আমি হচ্ছে যে ফ্রাইডে মেডিকেল প্রি মেডিকেল করবো একরকম, তুমি যদি শুধু আমি ফ্রাইডে মেডিকেল করবো একরকম, 3 রকমের কোর্স আছে।
আচ্ছা, সোমাটোস্ট্যাটিন যেটা, এটা মূলত পিটুইটারি গ্রন্থির যে হচ্ছে অগ্র পিটুইটারি থেকে যে গ্রোথ হরমোন ক্ষরণ হয় তার বিরুদ্ধে কাজ করা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। গ্রোথ হরমোনের কারণে যেমন আমরা ক্রমাগত হচ্ছে উচ্চতায় বাড়তে থাকি, আর সোমাটোস্ট্যাটিনের কারণে একটা নির্দিষ্ট বয়সের পর আর আমরা হচ্ছে দৈর্ঘ্যে বাড়ি না, এই ব্যাপারটা হচ্ছে কাজ করে। সামারির ক্ষেত্রে আমরা বারবার বলছি যে সামারি হচ্ছে আমরা যে প্রাইভেট গ্রুপে যে সামারি ভিডিও দেই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, যে হচ্ছে যে কনসেপশন রিলেটেড প্রত্যেকটা টপিকস ওয়াইজ কঠিন জিনিসগুলোকে সহজ করার জন্য যে সামারি ভিডিও দেয় সেটা হচ্ছে সামারি। ওইটার লেখাটা হচ্ছে সামারি রাইটিং, ঠিক আছে? ওইটা তুমি খাতায় সুন্দর করে নোট করবা, করে হচ্ছে চমৎকারভাবে পাঠাবা, এটা হচ্ছে সামারি রাইটিং। আর ডায়েরি রাইটিংয়ে হচ্ছে আগামীকালকে তুমি কি করবা সেটা আজকে রাতে ঘুমানোর আগে অবশ্যই লিখে ফেলবা, যে আগামীকালকে আমি এই সময় থেকে এই সময় হচ্ছে বায়োলজি পড়বো, এই সময় থেকে এই সময় কেমিস্ট্রি পড়বো, এই সময় থেকে এই সময় ইংলিশ পড়বো, এই জিনিসটা আগামী ওইটা দেখাতে চাই, তাহলে তোমার জন্য খুব সুন্দর হবে। ওইটা না দেখে আমি পড়াটা। আচ্ছা, কাপ্ফার সেল যেটা রয়েছে, কুপ্ফার সেল, এটা এইভাবে বলতে পারো তোমরা। এইটা হচ্ছে কি আমাদের যকৃৎ আছে না, কলজার মধ্যে অনেকগুলো যেটা হচ্ছে সরভুজাকৃতির কোষ থাকে, যেটা হচ্ছে বিভিন্ন জীবাণুর সাথে ফাইট করার জন্য যেই কোষগুলো এখানে ম্যাক্রোফেজ টাইপের, সেটা হচ্ছে কাপ্ফার সেল, সহজ করে যদি বলি, এটা জানলেই হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা সারাদিন প্রোডাক্টিভ থাকার জন্য রুটিন মেনটেন করতে হবে। দিনে চেষ্টা করতে হবে 2 বার মিনিমাম গোসল করা, একটু এক্সারসাইজ করা, বুক ভরে শ্বাস নেওয়া, আর পানি রেগুলার পান করা। এই কাজগুলো করলে অটোমেটেড হচ্ছে আমরা ইনশাল্লাহ ভালো থাকতে পারবো। ওকে স্যার, এইচএসসি 25-এর এক্সাম আমাদের যেটা অবজারভেশন, ইনশাল্লাহ 25-এর এক্সাম আমার মনে হয় যে এপ্রিলে হওয়ার সম্ভাবনাটা একটু কম, এটা মে জুনের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও এটা সরকারের সিদ্ধান্ত, এটা কিভাবে ওনার, যেহেতু মাঝখানে সময়ের একটা অপচয় হয়েছে, সেটা মে জুনেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যারা দেখো ফ্রাইডে মেডিকেলে ভর্তি হয়েছ তারা শোনো, খুবই আমি এত সহজ করে দিয়েছি, আগে পড়া দেখো তোর ভাই ভর্তি। তবে আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের বড় ভাই আপু আছে না যারা বিভিন্ন কোচিংয়ে গেছে, এই যে বিভিন্ন কোচিংয়ে যায় ছবি দেখে, তাদের কাছে শুনে দেখো যে কোচিংগুলোর অবস্থা কত খারাপ। আমরা তো দৈনিক পেজে ক্লাস নিচ্ছি, তুমি ক্লাসগুলো একটু লাইভে থাকিও, তাইলে বুঝতে পারবা যে অবস্থাটা কি। তোমাকে তো বারবার বলতেছি যেখানে সবচেয়ে ভালো পড়া সেইখানে এখন থেকে পড়ো, বই দাগায় দাগায় দেখে দেখে পড়ো, এটা কোনো পড়ার মধ্যে পড়ে না, ঠিক আছে? এই জিনিসটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে ক্লিয়ার করবো। ফারহানা আফরিন মেধা, তোমরা এখন তোমাদের লাইভ দেখতে হবে না, তোমরা পড়ার মধ্যে চলে যাও পুরা। তোমাদের হচ্ছে মেডিকেলের পড়া, এটা এখন আমি 25-26 যারা তারা থাকলেই হবে। তোমাদের হচ্ছে যে আমরা রাতে যখন আসবো তখন ইনশাল্লাহ আবার পড়া, এখন পুরো পড়ার মধ্যে চলে যাও, ঠিক আছে? কারণ হচ্ছে একদম মন দিয়ে পড়তে হবে, হ্যাঁ? আর হচ্ছে যে 2-1 মিনিট হঠাৎ দেখে গেলা কিন্তু। আচ্ছা আচ্ছা, এখন এই যে ইসান তাহান্নান, আর উত্তর দেওয়া যাবে না, আমি 2-4টা বহুত দিছি, দিতে এই যে প্রশ্ন করতেই থাকবে, তাইলে দেখা যাবে। আমি আগে যে এই সোডিয়াম পটাশিয়াম, আচ্ছা আমি তাহলে একটু রুটিনটা একটু বোধহয় দেখায় দেওয়া যায় না যে কিভাবে হবে এটা। আচ্ছা, যদি আমরা দেখি যে আজকে 13 তারিখ, আজকে আমাদের ফার্স্ট লেকচার জুলজি 1, সেকেন্ড লেকচার কেমিস্ট্রি 1 এবং হচ্ছে ইংলিশ 1, এই 3টা বিষয় আমরা পড়বো। এরপরে 17 তারিখ যেটা ফিজিক্স রয়েছে, বোটানি রয়েছে। এরপরে 20 তারিখ জুলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ইংলিশ রয়েছে। পরীক্ষা যে হবে অল সাবজেক্টস 1 বলতে তুমি খেয়াল করে দেখো যে প্রত্যেকটারে 1, কেমিস্ট্রির 1, জুলজির 1, ইংলিশের 1, তারপরে দেখো ফিজিক্সের 1, বোটানির 1। তুমি যে খেয়াল করো এই যে অল সাবজেক্টস 1, এইটারে পরীক্ষা আছে অল সাবজেক্টস 1, অল সাবজেক্টস 1, অল সাবজেক্টস 1। তারপরে দেখো 2 অল সাবজেক্টস 2, অল সাবজেক্টস 2। তারপরে দেখো অল সাবজেক্টস 3, অল সাবজেক্টস 3। তার মানে একটা বিষয়ের উপরে কয়েকবার 100 নাম্বার করে পরীক্ষা রাখছি। এতে করে হবে কি, তোমার দেখবে কন্টিনিউয়াস হচ্ছে যে তুমি রিভিশনের মধ্যে থাকবা, এইটা তোমার জন্য খুব ভালো হবে, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল করবা। আরেকটা জিনিস আমি যেটা বারবার বলবো সেটা হচ্ছে যে ভাইয়া সামারি কিন্তু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সামারি তোমাকে একেবারে পুরো নোট করে ফেলতে হবে। আর লাইভে এসে আমরা হচ্ছে যে ওই সামারি রিলেটেড হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করলাম, তোমাদের কারো কোথাও সমস্যা থাকলে সেটা নিয়ে একটু আলোচনা করলাম, বাস। তারপরে হয়তো বা কোনো জিনিস বুঝো নাই সেটা নিয়ে একটু আলোচনা করলাম, ঠিক আছে? লাইভটা হবে এরকম, কিন্তু সামারির মাধ্যমে ইনশাল্লাহ অসাধারণ হবে। আমি যে জিনিসটা দেখাইতে যাচ্ছি ওইটা না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ওই জিনিসটা এখন এইখানে এই যে কম্পিউটারে আসলেই হচ্ছে আমি দেখাই দিচ্ছি এখনই, ওকে? ওই জিনিসটা এই সোডিয়াম পটাশিয়াম কতক্ষণ লাগবে? 1 মিনিট। আচ্ছা, আর 1 মিনিট তোমাদের আমি দেখাচ্ছি। আমি যেটা বলছি না যে একদম টপিকস ওয়াইজ, ঠিক আছে? এবং এই টাইপের ভিডিও তুমি হচ্ছে ফ্রাইডেতে পাবা, যেটা আবার হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের যে সুপার কমান্ডো, তাদের আবার ওইটার দরকার নেই। কারণ তাদের ফার্স্ট পড়তে হবে,
ওরা তো আর তোমার মতো, ওদের 2 মাসে শেষ, আর তোমাদের মনে করো যে লম্বা সময় ধরে আস্তে আস্তে পড়তে হবে। বুঝতে পারছো আমার কথা? তোমার প্রিপারেশন লেভেল একটা, ওদের প্রিপারেশন লেভেল আরেকটা, এই জিনিসটা বুঝতে হবে। এবং আমরা এইটা নিয়ে বড় রকমের গবেষণা রেগুলার করে করে চিন্তা করে এটা বের করছি যে তোমাদের এখন টপিকস হয় যে এই টপিকসটা তুমি পড়ো, এই টপিকসটা পড়ো, এইখান থেকে এই প্রশ্নগুলো, এইটার উপরে এই সামারি লেকচার, অন্য লেভেলে একটা প্রিপারেশন হয়ে যাবে। দেখাচ্ছি আমি তোমাকে, দেখলে ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, এই জিনিসটা ইনশাল্লাহ। এবং প্রত্যেককেই বলছি, প্রত্যেক শিক্ষার্থীকে যে এমনভাবে এখন থেকে নিজেকে তৈরি করো ভাইয়া, বিশ্বাস করো যে সারা দেশে ফার্স্ট হবে এই প্ল্যানিং। এবং আমাদের সামনে তো হচ্ছে আমরা ওই যে মেডিজিনিয়াস পরীক্ষা 24-এ নেবো 1 লাখ টাকা পুরস্কার, এটা তোমাদের বলে লাভ নাই, তোমরা তো এখন জুনিয়র, তোমাদের যখন আসবে তখনও হবে এরকম। মানে একদম সারা দেশে সবচেয়ে সেরা স্টুডেন্ট হওয়ার জন্য এখন থেকে নিজেকে তৈরি করো, ঠিক আছে? এবং প্রত্যেকটা টপিক ধরে যেখান থেকে মেডিকেলের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা জায়গায় একদম সুন্দর হবে। আমরা টাইম নিয়ে আস্তে আস্তে পড়বো, কেননা তুমি হচ্ছে একাডেমিক, তোমাকে সুপার কমান্ডো স্টাইলে পড়ানো যাবে না, ওদের কমান্ডো। আর তুমি এখন হচ্ছে কি, তুমি এখন বলা যেতে পারে তোমার একটা নামে দেওয়া লাগবে, তুমি তো আর কমান্ডো এখন না, তুমি এখন হচ্ছে না, একটা ভালো নাম এখন মাথায় আসছে না, আসলে আমি তোমাকে দিয়ে দিতাম। ঠিক আছে, অনেকে স্যার বায়োলজি প্রাইভেট পড়ে না, তাহলে কি স্যার ফ্রাইডে মেডিকেল 26 করলে কি স্যার বায়োলজি কভার হবে? আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমাদের বায়োলজির A+-এর প্রোগ্রাম, আমরা ওইখানে সিকিউ পড়াই, সিকিউ ওইখানে অনুধাবনমূলক প্রশ্ন পড়াই। এইখানে আমরা যেটা করাবো, আমাদের পড়ার স্টাইল ভাই অন্যদের সাথে মিলানো যাবে না। অন্যরা তোমাকে বলবে একটা কোর্সে মেডিকেল হবে, ভার্সিটি হবে, ইঞ্জিনিয়ারিং হবে, A+ হবে, সব হয়। আমি বলি কিচ্ছু হয় না, আমরা যেইটা পড়াই সেইটা পুরাটা হয়। মেডিকেলের কোর্স, মেডিকেলের 100% হবে ইনশাল্লাহ। মেডিকেলের 100%-এর সাথে কিছু কিছু কমন জিনিস তুমি দেখা যাবে A+-এ মিলছে, কিন্তু A+-কে টার্গেট করে আমরা মেডিকেলের কোর্স করাই না, আবার A+-এর কোর্স মেডিকেলকে টার্গেট করে করাই না, আমাদের হচ্ছে স্পেশালাইজড। এই জিনিসটা বুঝতে হবে। যারা তোমাকে বলে যে একটা কোর্সে 5টা করাবে, সে কেমন করে তার লেকচার দেখো আর আমাদের লেকচার দেখো, তাহলে বুঝতে পারবা। জিনিসটা মাথায় আসছে আমি কি বলছি, এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, আমি এবার দেখাই যে কিভাবে হবে, যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে হচ্ছে আমরা যে টপিকস ওয়াইজ যেটা করছি এবার, যে জিনিসটা আমি অলরেডি তোমাদের বলছি, এটা আজকে দেখাতে পেরে আমার ভালো লাগতেছে। দেখো, আগে আমি তোমাকে হচ্ছে যে টপিকস ভিত্তিক যেটা আছে, আচ্ছা অন্যগুলো আগে, আচ্ছা আমি তোমাকে আগে কয়েকটা জিনিস দেখাবো, ওই জিনিসগুলো যাতে একটু দ্রুত দেয়, 4টা জিনিসই। আচ্ছা, এইটা আগে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো ইন্টারেস্টিং, আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, একটু দেখতে একটু ইয়া লাগবে, কারণ ওই যে আজকে কম্পিউটারের সব কাজ আমি তোমাকে দেখাচ্ছি, গোটাল বইয়ের আমরা সবগুলো টপিক সব সাজিয়েছি, তার মধ্যে আমি তোমাকে আগে এক করে দেখাই। এইটা হচ্ছে তোমার, যেমন দেখো যে এইটা হচ্ছে তোমার বিভিন্ন যে হচ্ছে রাইটাররা আছে, তুমি দেখো যে এই যে আব্দুল আলিম স্যার, মাজেদা বেগম, তারপরে তুমি দেখো এই যে আশরাফ উদ্দিন, আব্দুল আলিম, এরপরে তুমি দেখো এই যে আমি এক করে দেখাই তাহলে বুঝতে পারো, এই যে আব্দুল আলিম, আশরাফ উদ্দিন, মাজেদা বেগম, এরপরে তুমি দেখো এই যে মাজেদা বেগম। এইবার দেখবা যে কি জিনিস তৈরি করছি আমরা, মাজেদা বেগম, এটা মাজেদা বেগম, তারপরে তুমি খেয়াল করে দেখো এটা মাজেদা বেগম, এখানে মাজেদা বেগম, এরপরে যে তুমি দেখো এটা মাজেদা বেগম, মাজেদা বেগম, এরপরে হচ্ছে এই যে এরকম করে চলতেছে, এটা আশরাফ উদ্দিন স্যার, আশরাফ উদ্দিন স্যার, এরপরে হচ্ছে এটা হচ্ছে আব্দুল হাসান স্যার, হাসান স্যার। তুমি কি জানো যে জুলজি কিন্তু হাসান স্যারের বই আছে, কিন্তু অনেকে কয় যে না এটা তো বোটানি আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে তুমি লক্ষ্য আজমল স্যারের বই, আলিম স্যারের বই, এইরকম করে এই যে মাজেদা বেগম, আশরাফ উদ্দিন, তারপর হচ্ছে এই যে মাজেদা বেগম, আশরাফ উদ্দিন স্যার, এরপরে দেখো এই যে আশরাফ উদ্দিন, হ্যাঁ হাসান স্যার। আচ্ছা, এইরকম করে তুমি লক্ষ্য করো একটা অধ্যায়ে, এটা হচ্ছে এক কথা বিভিন্ন রাইটারের অধ্যায়ের পিছনে যত প্রশ্ন আছে সেইটা আমরা একদম সব একসাথে করছি। তুমি দেখো যে কতগুলো প্রশ্ন খালি একটা অধ্যায়, এবং এই টাইপের কোশ্চেন সব মিলে আমরা প্রায় ক্যালকুলেশন করছি যে প্রায় 8,500-এর মতো কোশ্চেন হয়েছে। তার মানে এগুলো সবগুলো আমরা পড়াবো, একটা প্রশ্ন বাকি রাখবো না ইনশাল্লাহ। দেখো এখানে জিনিসটা বুঝতে পারবা, এবং টপিকস ওয়াইজ যেটা সেটাও দেখাচ্ছি। তুমি খালি দেখো যে কত প্রশ্ন, বুঝতে পারছো? এবং যত বই আছে, এই যে মেঘনাথ শাহ, নুরি পারভিন, তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। দেখো তাহলে মজা লাগবে। এখন আমরা বলছি না যে আমরা এটা নিয়ে একেবারে সেইভাবে ইয়া করছি যাতে করে তোমার একদম কোনোভাবে একটা প্রশ্ন মিস হবে, এটা প্রশ্নে আসে না ইনশাল্লাহ। তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে ভাই একটা অধ্যায়ে এত প্রশ্ন আপনারা ইয়া করছেন, এবং এগুলোর সবগুলো আমরা চাই যে মেডিকেলে আমরা যেটা করাবো সব কোচিং যোগ করে যাতে তার 5 ভাগের 1 ভাগ না হয়, মানে সব যোগ করো 5 ভাগের 1 ভাগ, তার মানে এমনভাবে পড়াটা পড়াইতে হবে যাতে করে তোমার পুরো মাথার মধ্যে চলে আসে যে আচ্ছা এটা এরকম করে। আচ্ছা, এবার তুমি লক্ষ্য করে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবা। এবার দেখাচ্ছি আমি তোমাকে, তাহলে দেখো এগুলো তো আমি পড়াবো, আমি জাস্ট করে তোমাকে আগে একটু দেখাইনি, ঠিক আছে? তারপরে তুমি বুঝতে পারবা যে ওর বাবা এত কিছু এখানে আছে। এখান থেকে আমরা আজকেই পড়ানো শুরু করবো ইনশাল্লাহ।
জাস্ট তোমার একটু দেখায় নেই, তারপরে তুমি বুঝতে পারবে। তোমার কিছু দেখা যাবে সবগুলো তোমার মাথায় প্রশ্ন চলে আসছে ইনশাআল্লাহ। একটা অধ্যায়ের প্রশ্নই কিন্তু এখনো শেষ হয়নি, বুঝতে পারছো? দেখো তারপরে আমি পড়ানো শুরুই করতেছি ইনশাআল্লাহ। দেখো যে আমরা কিভাবে হচ্ছে যে কোশ্চেন্স ইনশাআল্লাহ আছে, তার মানে 160টা প্রশ্ন, আরো কিছু আছে ওগুলো আমরা বাতিল করে যেগুলো একদম 160টা কোশ্চেন্স, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ এখন আমি শুরু করবো স্যার, প্লিজ এগুলো লাস্টে আচ্ছা লাস্টেই দেখাইতে পারতাম ভেরিফাইড। আচ্ছা এটা অবশ্য ভালো কথা বলছে, আমি একটু পানি খেয়ে এখনই শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে তাহলে খাতা কলম নিয়ে ফেলো ইনশাআল্লাহ, আমরা দেখি যে কি অবস্থা। আজকে কেন জানি খুবই পিপাসা লাগতেছে। সামারি হচ্ছে প্রাইভেট যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের হচ্ছে সামারি, দাঁড়াও এখনই এখনই আমি শুরু করবো ইনশাআল্লাহ, দেখবো যে তোমরা কিরকম করে পারছো উত্তর দেখতেছি। আজানটা দিচ্ছে, আজান দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ আচ্ছা লক্ষ্য করো ইনশাআল্লাহ, তোমরা আনসার করার চেষ্টা করবা। মানব দেহের রক্ত সংবন্ধনের বর্ণনা করেন কোন বিজ্ঞানী? এইটা তোমরা প্রত্যেকেই জানো যে এটা প্রথম স্টিভেন হেলস করছেন, ঠিক না? নাকি মোটেই না, এটা হচ্ছে উইলিয়াম হার্ভে। তাহলে রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা কে করছেন? উইলিয়াম হার্ভে। আচ্ছা তাহলে সাথে সাথে একটু শুরু করে ফেলি আমরা ইনশাআল্লাহ। উইলিয়াম হার্ভে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সিলিয়াক ধমনী নিম্নের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না? আচ্ছা সিলিয়াক ধমনী যে আছে 3 জায়গায় রক্ত সরবরাহ করে। কয় জায়গায় দেখো তো? 3 জায়গায়। আমি একটু মনে রাখার জন্য তোমাকে বলি, সিলিয়াক দিয়ে খেয়াল রাখবে। আমি তোমার একটা টেকনিক বলছিলি, খেয়াল আছে কিনা আমি একটু বলি যে সিলিয়াক এইটা তুমি খেয়াল করবা যে এসপি দিয়ে খেয়াল রাখতে পারো, এসপি দিয়ে। আরেকটা বোধহয় বুদ্ধি বলেছিলাম, আচ্ছা আমি একটু বলি যে 1 নম্বরে হচ্ছে তোমার হচ্ছে স্প্লিন, হ্যাঁ স্প্লিন, এসপি দিয়ে স্প্লিন, ওকে ফাইন। এরপরে যেটা হতে পারে পিতে হচ্ছে পাকস্থলী, কি হতে পারে বলো? পাকস্থলী। এসতে হচ্ছে স্প্লিন, আর পথে হচ্ছে কি বলো? পাকস্থলী। এবং সবসময় খেয়াল রাখবা যে স্প্লিন যেটা, স্প্লিনের বন্ধু কিন্তু হচ্ছে যকৃৎ, মানে প্লিহা এবং যকৃৎ খুব কাছাকাছি। যেমন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন প্লিহা এবং যকৃতে কিন্তু হচ্ছে রক্ত হচ্ছে কি হতো? তৈরি হইতো। আর এখন যে আসি এই যে এখন কিন্তু প্লিহা এবং যকৃৎ 2 জায়গায় ভাঙে, যদিও একটা উত্তর অপশন হিসেবে দেখা যায় প্লিহাটাকে আমরা আনসার হিসেবে চুজ করি। তাহলে এখানে সিলিয়াক ধমনী নিম্নের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না? তাহলে সিলিয়াক খেয়াল রাখবা একটা স্পেশাল ধমনী, তাহলে এসপি দিয়ে এসতে হচ্ছে স্প্লিন, তারপর পিতে হচ্ছে পাকস্থলী, মনে রাখার জন্য। আর স্প্লিন মানে প্লিহা, প্লিহা যেটা হবে সেটার সাথে যকৃত হবে। তাহলে বলছে করে না, তাহলে পাকস্থলীতে করে, বৃক্ষে তো অবশ্যই করবে না, প্লিহাতে করে, যকৃত করে, তার মানে বি নাম্বারটা হচ্ছে উত্তর। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা মানব দেহে স্টেম কোষ কোথায় অবস্থিত? লক্ষ্য করো যে এই যে অগ্নাশয়, যকৃৎ, অস্থিমজ্জা, হৃৎপিণ্ড, আমরা জানি যে স্টেম কোষ যেটা আছে এটা অস্থিমজ্জা অবস্থিত। কোথায়? অস্থিমজ্জা, মানে হাড্ডির ভিতরে। ওই যে তোমরা মুরগির রান খাও না, রানের মধ্যে যে হচ্ছে যে ওই যে ভিতরে যে খুব টেস্ট লাগে, বিশেষ করে ব্রয়লার মুরগি যখন গাইতা, ওইটা হচ্ছে অস্থিমজ্জা। তাহলে ওইটা হচ্ছে অস্থিমজ্জা। তাহলে স্টেম কোষ কোথায় অবস্থিত? অস্থিমজ্জা। ওকে ফাইন।
তোমরা কমেন্টস করতে থাকো, আমরা দেখবো যে তোমরা কিরকম করে আনসার কতটুকু ইনশাল্লাহ মাথায় আনতে পারছো। আচ্ছা, মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? আমরা জানি 7 থেকে 8%। এবং খেয়াল রাখবা এটার সাথে আরেকটা জিনিস তুমি একটু ভালো করে খেয়াল রাখবা, আরবিসি এর যে আকার আছে না, সেটাও 7 থেকে 8 মাইক্রোমিটার, ঠিক না? তারপরে 7 থেকে 8, এটা খেয়াল রাখবা দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? 7 থেকে 8%। ওই ফাইন। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ এর মান কত? প্রত্যেকেই জানো সামান্য ক্ষারীয়, এটা আর কি বলবো, এটা হচ্ছে 7.4, এটা 7.36 থেকে 7.45, এটা হচ্ছে মানুষের রক্তের পিএইচ, তাহলে 7.4, এটা একটু ভালো করে খেয়াল করব। নিম্নের কোনটি মানুষের রক্তের বৈশিষ্ট্য নয়? তাহলে এখন খেয়াল করে দেখি আমরা কি হইতে পারে। বিভিন্ন ধরনের অনিয়মিত আকৃতির শ্বেতকণিকা আছে, এটা অবশ্যই হয়। লোহিত কণিকাগুলো দ্বি-অবতল গোলাকৃতির, এটাও হয়। রক্তে প্লাজমা এবং রক্তকণিকা বিদ্যমান, এটা হয়। রক্তের নিউক্লিয়াস সম্বলিত অনুচক্রিকা থাকে, অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা দুইটাতে কিন্তু নিউক্লিয়াস নাই, তার মানে ডি নাম্বারটা হচ্ছে উত্তরের অপশন, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এরপর আমরা দেখি, শোনো প্রত্যেকটা আনসার করবা এবং এটা কিন্তু রিভাইজ করতে হবে প্রত্যেকটা। আমরা এইভাবে একদম যত এমসিকিউ হতে পারে সবগুলো পড়ে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে, সামারির সাথে কিন্তু মিল করে। আচ্ছা, কোনটি মানুষদের রক্ত সংবন্ধনের জন্য সঠিক নয়? ইসোনোফিলের দানাগুলো খারাপ রক্ত আর নীল বর্ণ, মোটেই না। এরা খেয়াল রাখবে ইসোনোফিল যে হচ্ছে লাল বর্ণ ধারণ করে, ঠিক আছে, এটা নীল না, এটা কি বলতো লাল বর্ণ। আর বেসোফিল যেটা সেটা নীল, তাহলে এটাই তো মিথ্যা। তারপর দেখি রক্তকোষে পানির পরিমাণ 90 থেকে 92%, ঠিক আছে। রক্ত পরিপাকৃত খাদ্যসার অন্তর থেকে কলাকোষে পরিবহন করে, ঠিক আছে। কলার অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তকোষে বাইকার্বনের রূপে দ্রবীভূত থাকে, এটাও ঠিক আছে। তার মানে সঠিক নয় হচ্ছে এ নাম্বারটা। দেখো একটু খেয়াল রাখো, তার মানে 3 রকম যে কণিকা ছিল, নিউট্রোফিল, এটা ছিল হচ্ছে বর্ণহীন, এটা কি বলো বর্ণহীন। তারপরে ছিল ইসোনোফিল, তোমার নিশ্চয়ই খেয়াল আছে ইসোনোফিল, এটা ছিল হচ্ছে রেড লাল। আর বেসোফিল যেটা ছিল এটা ছিল ব্লু মানে হচ্ছে নীল, ব্লু মানে কি বলতো নীল। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং আর মনে হয় যে অবশ্যই খেয়াল থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, নিচের কোনটি সঠিক? তার মানে 4টার মধ্যে যে কোনো একটা সঠিক আছে আর বাকিগুলো ভুল আছে, ওকে ফাইন। লোহিত রক্তকণিকার ভেতরের হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন বহন করে, এটা তো ঠিকই মনে হচ্ছে। তারপর আমরা দেখি রক্তরস কলা থেকে বর্জ্য বের করে রেশনের জন্য যকৃতে নিয়ে যায়, কলা থেকে বর্জ্যদ্রব্য বের করে রক্তরস এটা যকৃতে নিয়ে যায়, এটা লসিকা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আগে। পূর্ণবয়স্ক পুরুষদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা 70 লক্ষ। না, এটা হচ্ছে মানে যখন আমরা হচ্ছে মায়ের গর্ভে ছিলাম তখন এটা হইতো, এটা হওয়ার কথা না। মনোসাইড অ্যান্টিবডি তৈরি করে মোটেই না, এটা হচ্ছে লিম্ফোসাইড অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে আমরা যেটা দেখছি রক্তরস লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন শরীরের সবখানে, হ্যাঁ সবখানে অক্সিজেন বহন করে লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন। কি হলো? ওকে, কি হয়েছে কমেন্ট? ওকে, তাহলে এটা আমার মত হচ্ছে যে এটা ঠিক হওয়া উচিত। লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন শরীরের সবখানে হচ্ছে অক্সিজেন বহন করে নিয়ে যায়, ঠিক আছে। আর রক্তরস যেটা আছে কলা থেকে বর্জ্যদ্রব্য বের করে রেশনের জন্য, এই মূর্খ তো আসলে, এই রক্তরস কলা থেকে বর্জ্যদ্রব্য বের করে রেশনের জন্য যকৃতে নেই, রেশনের জন্য হচ্ছে বৃক্ষতে নিয়ে যায়, যকৃতে কেন হবে? এইটা হচ্ছে ভুল, যকৃতে না বৃক্ষে, এই জায়গাটা ভুল, বি নাম্বারটা। এ নাম্বারটা হচ্ছে কারেক্ট, ওকে। আচ্ছা, এরপরে আমরা জানি নিচের কোন তথ্যটি সঠিক নয়। লক্ষ্য করো যে মানে 4টা তথ্যের মধ্যে কোনটা হচ্ছে সঠিক নয়, মানে মিথ্যা যেটা সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা, রক্তের থ্রোম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয় না, প্রথম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়, এটা মিথ্যা। আচ্ছা, রক্তনালীর অভ্যন্তর গাত্র মসৃণ, ঠিক আছে। ও গ্রুপ রক্তে এ অথবা বি কোনো অ্যান্টিজেন থাকে না, ওতে কোনো অ্যান্টিজেনই থাকে না, শুধু অ্যান্টিবডি থাকে। রক্তে অ্যাসিড ও ক্ষারের সমতা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তার মানে এ নাম্বারটা হচ্ছে মিথ্যা, 9 যে এ আছে এটা হচ্ছে মিথ্যা তথ্য, ওকে। এমসিকিউ গুলো তুলতে হবে না, এমসিকিউ গুলো হচ্ছে জাস্ট আমরা প্র্যাকটিস করব, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। সামারিতে হচ্ছে সামারি ক্লাসটার সাথে মিলায় পড়তে হবে। আমি জাস্ট খালি হচ্ছে দেখছি যে জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, লক্ষ্য করো নিম্নের কোনটি সঠিক নয়, তার মানে 4টার মধ্যে মিথ্যা উত্তর কোনটা সেটা বের করতে হবে। শিরায় রক্তচাপ কম থাকে, এটা ঠিক আছে। লসিকা দেহের কিছু কিছু স্থানে রক্তের পরিবর্তন হিসেবে কাজ করে, হ্যাঁ রক্তের পরিবর্তে কাজ করে, পরিবর্তন না পরিবর্তন হিসেবে কাজ করে, ওকে। কার্ডিয়াক চক্রের সময়কাল হৃৎপিণ্ডের স্পন্দনের ব্যস্তানুপাতিক, এটা সমানুপাতিক দিচ্ছে, এটা মিথ্যা। কেন? কারণ কার্ডিয়াক চক্র যদি বেড়ে যায়, যেমন ধরো যে 1 মিনিটে হৃদস্পন্দন হয়েছে ধরো যে 100টা, তাইলে প্রতিটা হৃদস্পন্দনের সময় হচ্ছে 0.6 সেকেন্ড। আবার যদি চিন্তা করো যে 1 মিনিটে হৃদস্পন্দন হয়েছে 60টা, তাহলে প্রতিটা
স্পন্দনের সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে তুমি লক্ষ্য করো যখন এই সংখ্যা হৃদস্পন্দনের সংখ্যা বাড়তেছে তখন কিন্তু 0.6 কিন্তু 1 সেকেন্ডের চাইতে কম। তার মানে এইটা যখন বাড়তেছে এইটা কমতেছে। আবার এই যে হৃদস্পন্দনের টোটাল নাম্বার যখন কমতেছে তখন হৃৎপিণ্ডের যে প্রত্যেকটা চক্রের যে সময়কাল সেটা হচ্ছে বাড়তেছে। তার মানে একটা আরেকটা কি হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এটা বলছে সমানুপাতিক, এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। কৌশিক জালক থেকে শিরার উৎপত্তি, এটা তো অবশ্যই সত্যি লাইন। মাথায় আসছে আমরা কি বলছি? ওকে, একটু আজকে আরেকটু পানি খাই। আচ্ছা শোনো, আচ্ছা এবার আমরা দেখি। আচ্ছা কালকে তো শুক্রবার, আজ শনিবার না? কালকে তোমাদের হচ্ছে কালকে হচ্ছে শনিবার থাকবে। আমরা হচ্ছে যে আমি তোমাদের এই যে আজকে তো নামাজেরও টাইম হয়েছে 8:08। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আগামী দিন একটা হচ্ছে এক্সট্রা ক্লাস নেব, আগামী কাল বা পরশু, ঠিক আছে? এক্সট্রা ক্লাস আমরা একটা করব। আগে সামারিটা করতে থাকো। আমি তো তোমাদের দেখাচ্ছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ একদম টপিকস ওয়াইজ কীভাবে আমরা পড়াবো, একটা আইডিয়া জাস্ট দিচ্ছিলাম। তা আমরা হচ্ছে যে ইনশাল্লাহ আজকে জাস্ট হচ্ছে একটু আলোচনার মধ্যে আনলাম। তা এইটা হচ্ছে যে আমরা প্রত্যেক সপ্তাহে তাহলে 2 বার করে, এবং এই যে এই রিলেটেড টপিকস ওয়াইজ, যে হ্যাঁ এখানকার এই টপিক্সটা, তো টপিক্স ওয়াইজ হচ্ছে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে হচ্ছে সামারির মাধ্যমে পড়াটা আয়ত্তে নিয়ে আসবা। আর তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস হচ্ছে যে 100 নাম্বার করে পরীক্ষা এবং সবগুলো মিলে, ঠিক আছে? তা আমরা আর কয়েকটা বোধহয় করতে পারি, যেহেতু 15 বাজতেছে, আর কয়েকটা ইনশাল্লাহ আমরা করি। কিন্তু আমরা এক্সট্রা আরেকদিন পড়বো মাঝখানে, ঠিক আছে? যাতে করে হচ্ছে যে পড়ার যে জিনিসগুলো এটা, কারণ এরপরে যে তোমার মঙ্গলবার যে পরীক্ষা হবে 100 নাম্বারে, নাহলে তো কোথার থেকে হবে কিছু মাথায় আসবে না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। নিম্নের কোনটি সঠিক? স্ট্রোক হচ্ছে রক্তচাপজনিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জটিলতা, এটা ঠিক আছে। বেসোফিল অ্যান্টিবডি উৎপাদন করে, অ্যান্টিবডি লিম্ফোসাইট তৈরি করে। রক্তের প্রায় 94% তরল প্লাজমা, 55%, এটা মিথ্যা দিয়ে রাখছে। লোহিত রক্তকণিকা রক্তের তরলতা রক্ষা করে, রক্তের তরলতা রক্ষা করে হচ্ছে প্লাজমা। প্লাজমা বা রক্তের ঝোল যেটা, সেটা হচ্ছে তরলতা রক্ষা করে। ওকে, জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাই। দেখো নিম্নের কোন তথ্যটি সঠিক নয়, মানে কোনটা হচ্ছে মিথ্যা? হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়, পালমোনারি হয় ডান অলিন্দ থেকে, এটা তাহলে মিথ্যা প্রথমটাই। পালমোনারি ধমনীর প্রবেশ মুখে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে, ঠিক আছে। পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। পালমোনারি শিরা যেটা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, ঠিক আছে। এটা মানুষের রক্ত সংবহন দ্বিচক্রীয় সংবহন দেখা যায়, ঠিক আছে। তাহলে 12A হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়, এটা কিন্তু মিথ্যা তথ্য। ওকে, আচ্ছা আমরা একটু জাস্ট প্র্যাকটিস করি, একটু দেখছি আর কি জিনিসগুলো। নিম্নের কোন তথ্যটি শিরার ক্ষেত্রে সঠিক নয়? তার মানে কোনটা হচ্ছে মিথ্যা তথ্য, এটা আমাদেরকে হচ্ছে বের করতে হবে। দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত পরিবহন করে, যে কেউ বলবে হ্যাঁ এটা ঠিক আছে, কারণ শিরা হচ্ছে সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে। পালমোনারি শিরা পালমোনারি শিরা কিন্তু অক্সিজেন সমৃদ্ধ। নর্মালি যে কোনো শিরা কার্বন ডাইঅক্সাইড, কিন্তু পালমোনারি শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ না হয় অক্সিজেন, আর পালমোনারি ধমনী অক্সিজেন না হয় কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি। হ্যাঁ, ধমনী শিরার ক্ষেত্রে পালমোনারির ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তাহলে বি নাম্বারটা মিথ্যা। কবাটিকা থাকে শিরার ক্ষেত্রে, ঠিক আছে। প্রাচীর কম পূর্ব এবং অস্থিতির স্থাপক, এটাও ঠিক আছে, তার মানে বি নাম্বারটা হচ্ছে মিথ্যা। ওকে ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাই। শিরার জন্য কোন তথ্যটি সঠিক নয়, তার মানে কোনটা মিথ্যা তথ্য, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা এবার লক্ষ্য করি আমরা। লুমেন বড়, এটা তো ঠিকই আছে শিরার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বহন করে, ঠিক আছে। এটা শিরা প্রাচীর 3 স্তরে গঠিত, এটাও ঠিক। প্রাচীর স্থিতিস্থাপক, মোটাই না, প্রাচীর হচ্ছে অস্থিতিস্থাপক, কারণ ধমনীর প্রাচীর হচ্ছে স্থিতিস্থাপক, তাহলে 14D নাম্বারটা এটা হচ্ছে মিথ্যা তথ্য। ওকে, মাথায় আসতেছে? ওকে ফাইন। আচ্ছা একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে মোট কতজনের কত শতাংশ রক্ত থাকে? আমরা জানি 7 থেকে 8%, তার মানে 8% হলে এটাই পারফেক্ট। 8% হচ্ছে 8% হচ্ছে রক্ত থাকে। আচ্ছা পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড স্বাভাবিক অবস্থায় দিনে কত লিটার রক্ত সঞ্চালন করে? এটা উত্তর করো দেখি, বলতে পারো কিনা? 16 নম্বরটা। আফরোজা মনি বলছে স্যার আমরা HSC 26 আমরা কিভাবে MCQ করব, আমাদের তো বুক এখনো পড়া হয়নি। হ্যাঁ আমি তোমাদের এটা আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা লাইভে যে জিনিসগুলো তোমাদের সামারি, বুকমার্কিং, বইয়ের PDF, এগুলোর সাথে হচ্ছে যারা আবার ওই যে দেখা যাবে যে প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংক নিল না নিলেও হচ্ছে ওই 3টার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আয়ত্তে আসবে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে।
ওকে, হ্যাঁ এই জিনিসটা ভালো করে খেয়াল করবো আমরা। তাহলে এটা কি বলছো তোমরা? 500, 700, 1400, 100, প্রায় 1400 লিটার। তাহলে হৃৎপিণ্ড স্বাভাবিক অবস্থায় দিনে কত লিটার রক্ত সঞ্চালন করে? 1400 লিটার হচ্ছে রক্ত সঞ্চালন করে। ওকে, এই জিনিসটা একটু, হ্যাঁ নফেল মোহাম্মদ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, কোশ্চেন্সগুলোকে ওয়েবসাইটে পড়া যাবে। ওয়েবসাইটে আমরা এখন এগুলো তুলি নাই, তোলা হবে। এই প্রশ্নগুলো সবগুলোই তোলা হবে ইনশাল্লাহ, পড়তে পারবা, কিন্তু এখন না, এখনো তোলা হয়নি। আচ্ছা, বাবা ও মা উভয় রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্ত গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? আচ্ছা, এইটা আমি একটু বুঝাই দিতে হবে। এটা যদি আমি না বুঝাই দেই তাহলে তুমি বুঝতে পারবা না যে সন্তানের রক্তের গ্রুপের যে ব্যাপারটা আছে, এটা 50% হবে, কিন্তু আমি তাকে বুঝাই দেবো, এটা আমি পরে, এটা তুমি এখনই বললে বুঝবে না। আচ্ছা, পাইরোজেন কি জাতীয় পদার্থ? এটা একটু বলো দেখি। পাইরোজেন, এটার কারণে জ্বর আসে, হ্যাঁ, এটা হচ্ছে কি ধরনের পদার্থ সেটা বলতে হবে। পাইরোজেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নফিম ইসলাম ভালো আছে, তুমি ভালো আছো? মোহাম্মদ হামিদুর, কি এটা? হালিমুর রহমান না, ওই ব্যাপ, তবে এই যে এই আইডি গুলা চলবেই না, আইডি রিয়েল হইতে হবে, একদম খোঁচর মোচর আইডি হবে না। আচ্ছা, পাইরোজেন কি জাতীয় পদার্থ? যে কেউ বলবে যে ভাই পাইরোজেন 18 নম্বর শর্করা। পাইরোজেন হচ্ছে কি জাতীয় পদার্থ? অনেকে বলতেছে পাইরোজেন হচ্ছে প্রোটিন। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো জিনিস তো বুঝাইনি, আমি জাস্ট একটা কোশ্চেন দেখছি যে তোমাদের যে কে কীরকম করে মাথায় আনতে পারছো। তা আমরা ইনশাল্লাহ এইরকম হচ্ছে কোশ্চেন্স সব প্র্যাকটিস করব, ঠিক আছে? আজকে জাস্ট হচ্ছে নামাজে যেহেতু টাইম হচ্ছে আছে, আজকে হচ্ছে আমরা এটা একটু জাস্ট হচ্ছে করলাম, আমি সবগুলো দেখাবো। হয়তোবা তোমাদের হচ্ছে আমরা একটা এক্সট্রা ক্লাস রবিবার নিতে পারি। রবিবার দেখি, মঙ্গলবার তো পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু এটা যেটা পাইরোজেন, হ্যাঁ কার্বোহাইড্রেট বলা হয়েছে, সাজি আফরিন। তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে স্যার জুলজি এর কিছুই পারি না, সবগুলো পারবা, মানে পড়াশোনা করলে না পারার কোনো সুযোগ নেই। স্যার যারা 2025 ফ্রাইডে তাদেরও কি স্যার প্রিমিয়াম? নাসিমা খাতুন বলছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন্স, যে যারা ভাইয়া ফ্রাইডে মেডিকেলে আছে তাদের, আমি যেই গতদিনের একটা লাইভ ক্লাস নিয়েছি সেটা আগে দেখবা। এটা আমি কোর্স দিয়ে এখনো জানানোর ভিডিওটা দেয়নি, এটা তোমারও দোষ না, এটা দেখিও, আমি তাহলে বুঝাই দিই। হ্যাঁ ইনশাল্লাহ নভেল ইসলাম, ইনশাল্লাহ আমরা শুরু করব হচ্ছে যে 15 তারিখ বি ইউনিটের। টেনশনের কারণ নাই, পড়তে পারবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। আর তোমার তো ইংলিশের ক্লাস তো সব করাই আছে, কোনো টেনশনের কারণ নেই। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা আজকে একটু জাস্ট হচ্ছে আলোচনা করলাম। ওকে, পড়ালাম না কিছু। আরে দাগানো বইয়ের পিডিএফ ফ্রি দিয়ে দিব, যে কেউ পাবা। এটা আবার ফির কি? দাগানো বইয়ের পিডিএফ দেওয়ার এটা কি? ওটা তো দেওয়াই আছে, এটা তো একটা ছোট্ট জিনিস। দাগানো বই কি কোনো কঠিন জিনিস? এটা ফ্রি এমনি দিয়ে দিতে পারি, A+ কোর্সেই তো দিয়ে দেয়। ওইটা মানে যেটা কোনো জিনিস না সেইটাতে তোমাদের হচ্ছে ফোকাস। মেইন হচ্ছে ভাইয়া পড়াটা কঠিন জিনিসটা সহজ করে তোমার মাথায় ঢুকাইতে হবে, রেগুলার হচ্ছে পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ, তাহলে সবচেয়ে ভালো হবে। তা ঠিক আছে, আমরা হচ্ছে একটু আলোচনা করলাম। হ্যাঁ সামারি অবশ্যই কমপ্লিট করতে হবে। হ্যাঁ ঐশী আসা ভালো করে পড়ো ইনশাআল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ দেখি দ্রুত আসবো ইনশাআল্লাহ। আর আজকে রাতে 9টার ক্লাসটা আমরা দেখি, 9:30 নেই নাকি 9টায় একটু দেখি। স্যার আমার এখনো HSC এর সব পড়া শেষ হয়নি, অল্প বাদ আছে, আমি কি স্টার্ট করতে পারবো? তুমি যদি চান্স পেতে চাও মেডিকেলে, আমাদের উপরে কেউ নাই, এটা নিশ্চিত থাকো ইনশাল্লাহ। এটার আর আমাদের কাছাকাছিও কেউ নেই, সবগুলো কোচিং যোগ করলে হবে না, একদম ক্লিয়ার কাট কথা। এখন তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও তাহলে এটার উপরে কোনো ইয়া নেই। হ্যাঁ, কোথায় পাবো? আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়া হবে, এটা এবার কোনো বিষয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ইনশাল্লাহ ভালো থাকো ইনশাল্লাহ। আমরা হচ্ছে যে একটু জাস্ট তোমাকে দেখাচ্ছিলাম, তা আমি যেটা টপিকস ওয়াইজ সেইটার ভিডিও তোমাকে হচ্ছে সামারি আকারে তো আমাদের প্রাইভেট গ্রুপগুলো আসবে, এবং তোমরা দেখতে পারবা যে জিনিসগুলো আমরা কিভাবে করছি, তোমার একটা মাথায় একটা আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ। স্যার যারা স্যার কোর্সে আছে তারা কি স্যার ওয়েবসাইটে এগুলো পাবে? ওয়েবসাইটে পড়ার এখন আমি এই প্রশ্নগুলো এগুলো আমি এই যে এগুলো এখন ওয়েবসাইটে আমরা তুলি নেই। ওয়েবসাইট আমরা হচ্ছে দেখছো তো সব হচ্ছে কম্পিউটারাইজড হয়েছে, সব ইয়া হয়েছে, ওয়েবসাইটে এখনো তুলি না, আমরা দ্রুত তোলা শুরু করব। তুললেই হচ্ছে যে তুমি পড়তে পারবা ইনশাল্লাহ। আজকে পড়ালাম না, আজকে জাস্ট হচ্ছে একটু দেখালাম। ঠিক আছে, আজকে হচ্ছে আমি এই যে এখানে আসার আগে একটা প্রোগ্রামে একটু খেয়ে আসছি, খাওয়া দাওয়া করছি, মাথা হচ্ছে কাজ করতেছে কম, মানে বিস্ময়কর ব্যাপার। মানে আমি এটা আজকে একবারে, আমি তো নর্মালি এই সময় খেয়ে পড়াইতে আসি না, কিন্তু আজকে খুব ভারী একটু খাবার খেয়েছি। শুক্রবার ছিল একটা প্রোগ্রামে,
ঠিক আছে, খেয়ে আমি এখন দেখতেছি ঘুম ধরতেছে, মানে বিস্ময়কর ব্যাপার। এই জন্য আজকে রাতের ক্লাসটা আমরা হচ্ছে যে রাত 9টার ক্লাসটা হয়তো কাল সকাল 7টায় নেবো নাকি সেটা চিন্তা করছি। স্যার টুডে এক্সাম হবে না, আজকে তো কেবল ফার্স্ট। ওয়েবসাইটে পড়তে যারা কোর্সে আছে তারা ওই যে আমাদের যে প্রাইভেট গ্রুপে কিভাবে হচ্ছে যে মানে হচ্ছে যে ওয়েবসাইটে পড়তে হয় সেটা সুন্দর ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা একটু দেখো। আমার তো মনে হচ্ছে কোর্সের স্টুডেন্ট মনে হচ্ছে, তাহলে এটা দেখলেই তো পারা যাবে। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকেই এখন থেকে শুরু করে ফেলি। হ্যাঁ, এই জন্য একটু খাওয়া দাওয়া ওলট পালট হয়ে গেলে না সমস্যা হয়ে যায়, ব্রেন কাজ করে না। ওকে, সরি। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে এমনিতে আজকে এই যে আজকে ওরিয়েন্টেশনের মতে আমরা রুটিনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ স্যার, ব্রেন থেকে সব রক্ত পাকস্থলিতে, হ্যাঁ ব্রেন থেকে সব পাকস্থলিতে, মাথা ফাঁকা হয়ে গেছে। স্যার আমার মোবাইলে মেসেজ আসছে আমি নাকি এক্সাম তো হয় নাই। সাদমান আদিব বলছে স্যার 12 তারিখে এক্সাম হয়নি। আচ্ছা ঠিক আছে, ওই যে ওয়েবসাইটে আমি শুনছি অনেকের এরকম একটু সমস্যা হচ্ছে, সেটা আমি দেখবো যে কী কারণে। কালকে শনিবার তো, কালকে ওয়েবসাইটে ওনাদের সাথে কথা বলবে অফিস থেকে। স্যার আজকে ওরিয়েন্টেশন, হ্যাঁ বলা যেতে পারে ওরিয়েন্টেশন গত দিনে হয়েছে, আজকে একটু করলাম, নতুন রুটিনটা আমরা দিয়ে দেবো, সেই অনুযায়ী পড়া হবে। আমি একটু জাস্ট দেখালাম তো, পড়ালাম না কিছু। ইনশাল্লাহ রুটিন অনুযায়ী আমরা পড়া শুরু হবে আর পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তা প্রত্যেকে ভালো থাকো, রুটিনটা তোমরা আগামীকালকে ইনশাআল্লাহ প্রত্যেকেই গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে। আর আমি এটা কোর্স ডিটেলস নিয়ে একটা ভিডিও দেবো, তো শুধু কীভাবে এক্সাম দিব শুধু ওইটার ভিডিও দেওয়া, ওয়েবসাইটে পড়ার তো কোনো ভিডিও। আচ্ছা, যেভাবে তুমি এক্সাম দিবা ওই অনুযায়ী প্র্যাকটিস এক্সাম যেটা থাকবে, প্র্যাকটিস এক্সাম, সেই প্র্যাকটিস এক্সামটায় ঢুকলে পড়তে পারবা। এটা এখনও আমাদের প্র্যাকটিস এক্সাম আকারে দেয়নি, দিলে তুমি পড়তে পারবা। যদি এখনো ধরা হয়নি, শুধু সামারি ক্লাস করে কি স্যার এমসিকিউ অ্যান্সার করতে পারবো? তাহসান হোসেন, আমাদের সামারি ক্লাস থাকবে, বুক মার্কিং থাকবে, তার সাথে হচ্ছে বইয়ের পিডিএফ থাকবে। তাহলে লাইভে তো আবার আমি একটু পড়াবো, আবার ব্যাখ্যা করবো, না পারার তো কোনো সুযোগই নেই ইনশাল্লাহ, ঠিক আছে। এই 8:30টার কাছাকাছি হচ্ছে, আজকে আর কিছু পড়ালাম না, দোয়া করো ইনশাল্লাহ, ফিয়া মানিল্লাহ। হ্যাঁ, তোমরা দোয়া করো ইনশাল্লাহ, আমরা খুব দ্রুত শুরু করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।